আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয় সে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিএনপি জনগণের সমর্থন চায় বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানে বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজাকের সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয় গৌরবের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজধানীতে বিএনপির এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। স্বৈরশাসনের গুলির মুখে বুক চিতিয়ে প্রাণ বিলিয়ে বছরখানেক আগে যে বিজয় ছিনিয়ে এনেছিল এদেশের আপামর ছাত্র জনতা, বিজয়ের সেই কেতন উড়ানোর দিনকে গৌরবের সাথে রং বেরঙের উদযাপনের এই আয়োজন। নয়াপল্টন থেকে বিজয় শোভাযাত্রা এগিয়ে যায় বিজয়নগর হয়ে প্রেস ক্লাব অভিমুখে, পায়ে পায়ে বিজয়ের দীপ্ত পদচিহ্ন। বিএনপি আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকলেও থাকতে হবে ঐক্য। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। বিডিআর হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থান সহ 15 বছরের স্বৈর শাসনামলে গুম খুনের উল্লেখ করে তারেক রহমান বলেন, আর কোনো আয়নাঘর নয়। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে, তবুও চলছে ষড়যন্ত্র। আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব। স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 11-11 পদ ধরে শুনতে পাচ্ছেন, কেউ আবার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন কাকরাইল ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বললেন, জাতীয় স্বার্থেই জাতীয় রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছতে হবে এবং তবেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে সহজ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বড় দলগুলো জাতীয় নির্বাচনে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকলে ভোটে পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নানামুখী চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। তার আগে নির্বাচনে সংশ্লিষ্ট সব দলের সঙ্গে বসবে কমিশন, জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা এবং তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। তার কয়েক ঘন্টা পর বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার। জানান, ভোটার তালিকা, সীমানা ও দলগুলোর নিবন্ধন চূড়ান্তকরণের পথে অনেকটাই এগিয়ে আছে ইসি। সিইসি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরে এগুচ্ছে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে। আমরা 1 মাসের একটা প্ল্যান করেছি, 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। তবে ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিসইউজ অফ এআই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বর পর্যন্ত 18 বয়সীদের বেশিরভাগকে অন্তর্ভুক্তকরণ, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির শুনানি ও নিষ্পত্তি, সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ করা, যাচাই বাছাই শেষে দ্রুত যোগ্য দলগুলোর নিবন্ধন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, বাজেট সরবরাহ ও নিয়োগ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে বড় দলগুলো সংযত আচরণ করতে হবে। স্থানীয় প্রশাসন এবার সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে বলে বিশ্বাস তার। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল, একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। কোনো দলের পক্ষে কোনো কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচার সাপেক্ষে দলটির প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে দলটি বলছে, এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এনসিপিও। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, জুলাই ঘোষণাপত্র উপস্থাপন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের মহাসচিব বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে দলটি বলছে, জুলাই ঘোষণাপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদে যে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাস্তবায়নের দাবি দলটির। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই ঘোষণাপত্রে 2018 কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানিয়েছে দলগুলো। কায়কোয়াদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর নির্বাচনের জন্য কমিশনের চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন, তফসিল ঘোষণা করতে দ্রুতই নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তার ঘোষণার পরদিন বুধবার দুপুরে আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী সহ নির্বাচনে 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো, আমরা
স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে আমরা আমাদের কাজটা করে দেব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এর আগে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি যেসব প্রস্তুতি, বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে 20% ঘোষণা দিলেও আরও কমাতে এ সংক্রান্ত চুক্তির সময় বা পরবর্তীতে আবারও আলোচনা হবে বলেও জানান তিনি। 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে। এই জন্য অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা হয়েছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 2 জন সাক্ষী আজ সাক্ষ্য দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই প্রথম শহীদ হন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ। সেই দিনের সেই দৃশ্য জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল NTVর দুপুরের খবরে সরাসরি দেখানো হয়, যেখানে দেখা যায় কিভাবে সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। ট্রাইব্যুনালে পঞ্চম সাক্ষী হিসেবে সেই ঘটনারই বর্ণনা দেন NTVর রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। NTVর সাংবাদিক মইনুল হক সাহেব, উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন। উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচারের র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল NTVতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। এদিকে আবু সাইদ হত্যার ঘটনায় করা আলাদা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। অভিযোগ গঠনের সময় গ্রেফতারকৃত 6 আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বাকি 24 আসামি পলাতক রয়েছেন। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির NCP শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত আলাদা চিঠিতে 5 নেতার কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। 5 শীর্ষ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। চিঠিতে বলা হয় 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ব্যক্তিগত সফরে তাদের কক্সবাজার সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে জানানো হয়নি। এতে আরও বলা হয় আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেশাদারিত্বের মোড়কে এক অপেশাদার ফেডারেশন। দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশনে নেই 1 দশক ধরে কোনো প্রমোশন বা বেতন বৃদ্ধি। বাইরে যতই ঝকঝকে অবস্থা দেখা যাক না কেন, ভেতরে ভেতরে ঘুণ পোকা খেয়ে ফেলেছে বিসিবিকে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলছে 2 বোর্ড পরিচালকও। অচিরেই পেশাদারিত্বের সঙ্গে সব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা। রিপোর্ট বসন্ত কবিরের। মাঠের খেলা যখন ক্রিকেট, তখন ক্রিকেট বোর্ডের ব্যাপারটা সব সময় সামনে চলে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললেই চলে আসে 1200 কোটি টাকার এফডিআর এর অঙ্কগুলো। কিন্তু এই আলো ঝকঝকে অঙ্কগুলোর মাঝে যে করিডোরগুলো আছে বিসিবির, সেখানে আছে চাপা অনেক অন্ধকার। 2015 সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই কোনো পদোন্নতি, নেই কোনো বেতনের বৃদ্ধি। অথচ বিসিবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফেডারেশন এবং দেশের 1 নম্বর ক্রিকেটের সবচেয়ে বড় মাদার অর্গানাইজেশন। তার এই সব জায়গাতে এত বড় ঘাটতি যা পুষিয়ে নেওয়ার জন্য সময়টা কম পায়নি বর্তমান বোর্ডও। একটা এইচআর গাইডলাইন দেওয়া ছাড়া আপাতত যেন তাদের কিছুই করার নেই। কোন দিকে যাচ্ছে বিসিবির পেশাদারিত্ব? আপনি শুনে খুশি হবেন, দের মোর দেন 50 অ্যাপ্লিকেশন পড়েছে সিএফওর জন্য। এটা এখন শর্টলিস্ট করা হচ্ছে এইটা। তো একজন ইমিডিয়েটলি, মানে আমরা যখন অ্যাজ আ টিম আমরা প্রথম মিটিংয়ে বসেছি, সেই দিনই ডিসিশন হয়েছে যে উই নিড টু। এটা একটা বিগ কন্ট্রোভার্সি। তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা বিসিবি মেনে নিচ্ছে সামগ্রিক ব্যর্থতা। প্রফেশনাল অর্গানাইজেশনের এরকম হওয়ার কথা নয়। তো সেদিকে আমরা সেটাকে খুব গুরুত্ব দিয়ে ক্রিকেট বোর্ড এখন কাজ করছে এবং একটা এইচআর কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই পুরোটা জিনিসটাকে ইনভেস্টিগেট করার জন্য। কনক্লুসিভ একটা ইয়েতে যেতে আমাদের হয়তো মাস 2 সময় লাগতে পারে সব কিছু শেষ করে রিপোর্ট পেতে। বিসিবি আসলে কি ঘুমিয়ে জেগে আছে না জেগে ঘুমিয়ে আছে, এ প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। কারণ 2011 সালের এই রং ফুডেড স্ট্যাচুটা থাকার পরও গত 14 বছরে এটা শুধরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেভাবে তারা নিজেদের পেশাদারিত্ব কাঠামোটাকেও ঢেলে সাজাতে পারেনি। বসন্ত কবির, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।